রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ও ছায়া। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। 12-13 বৎসরের বালকের হাত হইতে কোনো নির্দয় রসহীন অভিভাবক তাহার অর্ধপঠিত কৌতুকপূর্ণ নোভেলটা টানিয়া লুকাইয়া রাখিয়া দিলে তাহার যেমন অবস্থা হয়, ভিতরের প্রাণটা ব্যাকুলভাবে সেই শুষ্ক মুখ শঙ্কিত বালককে এঘর ওঘর ছুটাইয়া লইয়া বেড়ায়। ভয় ভয় তীব্র চক্ষু দুটি শুধু যেমন সেই প্রিয় পদার্থটিকে আবিষ্কার করিবার জন্য ব্যস্ত এবং বিরক্ত হইয়া থাকে, আর সর্বদাই যেন কাহার উপর রাগ করিতে ইচ্ছা করে, তেমনিভাবে সুরমা যজ্ঞদত্তের জন্য ছটফট করিতে লাগিল। কি যেন কি একটা খুঁজিয়া বাহির করিবে। চেয়ার, বেঞ্চ, সোফা, শয্যা, ঘর, বারান্দা সবগুলোর উপরেই সে বিরক্ত হইয়া উঠিল। রাস্তার দিকের একটা জানলাও তাহার পছন্দ হইল না। একবার এটাতে একবার ওটাতে বসিতে লাগিল। যজ্ঞদত্ত ঘরে ঢুকিলেন। কি হলো আলোমশাই? আলোমশাইয়ের মুখ গম্ভীর। সুরমা: পছন্দ হলো? যজ্ঞ কহিল হলো। সুরমা জিজ্ঞাসা করিল, কবে বিয়ে? যজ্ঞ বলিল, বোধ হয় এ মাসেই। নিরানন্দ উৎসাহে সুরমা কাছে আসিল, কিন্তু কোনরূপ উপদ্রব করিল না। আমার মাথা খাও, সত্যি বলো। কি বিপদ? সত্যিই তো বলছি। আমার মরা মুখ দেখো, বলো পছন্দ হয়েছে? হ্যাঁ। হঠাৎ যেন সুরমার কোনো কথা খুঁজিয়া পাইল না। বালক বালিকারা ধমক খাইয়া কাঁদিবার পূর্বে যেমন এদিক ওদিক ঘাড় নাড়িয়া একটা অর্থহীন কথা বলিয়া ফেলে, সুরমা তেমনি ছেলে মানুষটির মতো মাথা হেলাইয়া গাঢ়স্বরে কহিল, তবে বলেছিলাম তো। যজ্ঞদত্ত নিজের ভাবনায় ব্যস্ত ছিল, তাই বুঝিতে পারিল না যে এ কথার একেবারে কোনো অর্থই নাই। কেননা প্রথমত পছন্দই হবে এমন কথা সুরমা কোনো কালে উচ্চারণ করে নাই। দ্বিতীয়ত সে নিজেও মেয়ে দেখে নাই, বরং এমনটি সে মোটেই আশা করে না যে এত অল্পে পছন্দ হইবে এবং এত শীঘ্র সম্বন্ধ পাকা হইবে। তাই সে সমস্ত দিনটা নিজের ঘরে বসিয়া এই কথা তোলাপাড়া করিতে লাগিল। দুদিন পরে কিন্তু যজ্ঞদত্ত অনেক কথা বুঝিতে পারিল। কহিল, সুরো, এ বিয়ে দিও না দিদি। সুরমা বলিল, বাহ, তা কি হয়? সব যে স্থির হয়ে গেছে। যজ্ঞ বলিল, স্থির কিছুই নয়। সুরমা কহিল, না, তা হতে পারে না। দুঃখীর মেয়েকে সুখী করবে এটা ভেবে দেখো, বিশেষ কথা দিয়ে ফেরাবে। যজ্ঞদত্তের প্রতুল কুমারীর মুখ মনে পড়িল। সহিষ্ণুতা ও শান্তভাবে নিগুড় ছায়া যেন সেদিন তাহার কালো চোখ দুটিতে সে দেখিতে পাইয়াছিল। তাই সে চুপ করিয়া রহিল। তবু যজ্ঞদত্ত অনেক কথা ভাবিতে লাগিল। সুরমার কথাই বেশি ভাবিল। বর্ষার দিনে বাদল পোকাগুলো হঠাৎ যেমন ঘর ভরিয়া দেয়, তেমন তাহার মনটা যেন অস্বস্তিতে ভরিয়া উঠিল। কিন্তু তাহাদিগের নিবৃত বাসগহ্বরটা যেমন কিছুতেই খুঁজিয়া বাহির করা যায় না, তেমনি সুরমার মুখের কথাগুলো মনের কোনো গুপ্ত আকাঙ্ক্ষার ভিতর দিয়া দলে দলে বাহির হইতে লাগিল, সেইটাই খুঁজিয়া পাইল না। চোখে আর এমনই ঝাপসা জাল লাগিয়া রহিল যে কোনো ক্রমেই সুরমার মুখখানি সুস্পষ্ট দেখিতে পাইল না। বিবাহ করিয়া যজ্ঞদত্ত বধূঘরে আনিল। বিকারগ্রস্ত রোগী ঘরে লোক না থাকিলে যেমন সমস্ত শক্তি এক করিয়া জলের ঘড়াটার পানে ছুটিয়া গিয়া আঁকড়াইয়া ধরে, সুরমা তেমনি করিয়া নতুন বধূকে আলিঙ্গন করিল।
নিজের যতগুলি গয়না ছিল পরাইয়া দিল, যতগুলি বস্ত্র ছিল সমস্ত তাহার বাক্সে ভরিয়া দিল। শুষ্ক মুখে সমস্ত দিন ধরিয়া বধূ সাজাইবার ধুম দেখিয়া যজ্ঞদত্ত মুখ চুন করিয়া রহিল। গাঢ় স্বপ্নটা সহ্য হয়, কেননা অসহ্য হইলে ঘুম ভাঙিয়া যায়, কিন্তু জাগিয়া স্বপ্ন দেখাটায় যেন দম আটকাইতে থাকে। কিছুতেই সেটা শেষ হয় না, ঘুমও ভাঙে না। মনে হয় একটা স্বপ্ন, মনে হয় এটা সত্য। আলো ও ছায়ার দুজনেরই এই ভাবটা আসিতে লাগিল। একদিন ঘরে ডাকিয়া যজ্ঞদত্ত কহিল, ছায়াদেবী। কি যজ্ঞ দাদা, আলোমশাই বললে না? মুখ নত করিয়া সুরমা কহিল, আলোমশাই। যজ্ঞদত্ত দুই হাত বাড়াইয়া কহিল, অনেক দিন কাছে আসো নাই, এসো। সুরমা একবার মুখপানে চাহিয়া দেখিল, পরক্ষণেই বলিয়া উঠিল, বা, আমি তো খুব, বউকে একলা ফেলে এসেছি। বলিতে বলিতে সে ছুটিয়া পলাইয়া গেল। রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত ভদ্রলোকের গালে চড় মারা যায়, আর সে যদি শান্তভাবে ক্ষমা করিয়া চলিয়া যায়, তা হইলে মনটা যেমন খারাপ হইয়া থাকে, তেমনি ক্ষমাপ্রাপ্ত অপরাধীর মতো তাহারও মনটা ক্রমাগত দমিয়া পড়িতে লাগিল। কেবলই মনে হয় সে অপরাধ করিয়াছে, আর সুরমা প্রাণপণে ক্ষমা করিতেছে। সুরমা সর্বাভরণা নববধূকে জোর করিয়া তাহার পাশে বসাইয়া দেয়। সন্ধ্যা হইলেই বাহির হইতে কট করিয়া তালা বন্ধ করিয়া দেয়। গালে হাত দিয়া যজ্ঞদত্ত ভাবিতে থাকে, বউও কতক বুঝিতে পারে। সে শেয়ানা মেয়ে নয়, তবুও তো সে নারী। সাধারণ স্ত্রী বুদ্ধিটুকু হইতে ভগবান কাহাকেও বঞ্চিত করেন নাই। সেও সারা রাত্রি জাগিয়া থাকে। আজ 8 দিনও বিবাহ হয় নাই। এরই মধ্যে যজ্ঞদত্ত একদিন প্রত্যুষে সুরমাকে ডাকিয়া কহিল, সুরো, বর্ধমানে পিসিমাকে বউ দেখিয়ে আনি। দামোদর পাড়ে পিসিমার বাড়ি। সেখানে পৌঁছাইয়া যজ্ঞদত্ত কহিল, পিসিমা, বউ এনেছি দেখো। পিসিমা কহিল, ওমা, বিয়ে করেছিস বুঝি? আহা, বেঁচে থাক, দিব্যি চাঁদপানা বউ, এইবার মানুষের মতো ঘর সংসার কর। যজ্ঞ কহিল, সেই জন্যেই তো সুরো জোর করে বিয়ে দিলে। পিসিমা কহিল, সুরো বুঝি বিয়ে দিয়েছে? যজ্ঞ বলিল, সেই তো দিলে, কিন্তু কপাল মন্দ, বউ নিয়ে ঘর করা চলে না। পিসিমা জিজ্ঞাসা করিলেন, কেন রে? যজ্ঞ বলিল, জানি তো পিসিমা, আমার নরগণ, বউয়ের হলো রাক্ষসগণ। একসঙ্গে থাকলে গণৎকার বলেছে বাঁচি না বাঁচি। পিসিমা বলিল, ষাট ষাট, সে কথা। যজ্ঞ, তখন তাড়াতাড়ি এসব দেখা হয় নাই। এখন তো তোমার কাছে থাকবে, মাসে 50 টাকা পাঠাবো, তাতে চলবে না পিসিমা? পিসিমা কহিলেন, হ্যাঁ, তা চলে যাবে, পাড়াগায় বিশেষ কষ্ট হবে না। আহা, চাঁদের মতো মেয়ে, ডাগর হয়েছে। হ্যাঁ রে যজ্ঞ, একটা শান্তি সস্তায়ন করলে হয় না? যজ্ঞ বলিল, হতে পারে, আমি ভট্টাচার্যের মত নিয়ে যা ভালো হয় তোমাকে জানাবো। পিসিমা কহিলেন, তা জানাস বাছা। সন্ধ্যার সময় বউকে কাছে ডাকিয়া যজ্ঞদত্ত কহিল, তবে তুমি এখানেই থাকো। সে ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা, যা তোমার দরকার হবে আমাকে জানিও। আচ্ছা, তুমি চিঠি লিখতে জানো? না। তবে কি করে জানাবে? নববধূ গৃহপালিতা হরিণীর মতো চক্ষু দুইটি স্বামীর মুখের ওপর রাখিয়া চুপ করিয়া রহিল। যজ্ঞদত্ত মুখ ফিরাইয়া চলিয়া গেল। পিসিমার বাটিতে বউ ভরে উঠিয়া কাজ করিতে লাগিল। বসিয়া থাকিতে সে শেখে নাই। নতুন লোক হইলেও সে পরিচিতের মতো ঘরকন্যার কাজ করিতে শুরু করিল। 2-4 দিনেই পিসিমা বুঝিলেন, এমন মেয়ে সবাই গর্ভে ধরে না। বউয়ের অনেক গয়না পাড়া শুদ্ধ ঝেঁটিয়ে লোক তা দেখতে আসে। কে দিয়েছে গা? তোমার বাপ? না, বাপ মা আমার নাই,
ঠাকুরঝি দিয়েছেন। দু একজন সমবয়সীর সহিত ভাব হইলে তাহারা খুটিয়া খুটিয়া কথা বাহির করিবার চেষ্টা করিতে লাগিল। তোমার ঠাকুরঝি বুঝি খুব বড়লোক? হ্যাঁ, সব গহনা তারই, সব। তার দরকার নেই, তিনি বিধবা, এসব পড়েন না। কত বয়স বউ? আমাদের চেয়ে কিছু বড়। তিনি জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। তোমার বর বুঝি তার খুব অনুগত? হ্যাঁ, তিনি সতী লক্ষ্মী, সবাই তাকে ভালোবাসে। উপরের জানলা হইতে সুরমা দেখিল যজ্ঞদত্ত বাড়ি ফিরিয়া আসিল, কিন্তু সঙ্গে বউ নাই। ঘরে প্রবেশ করিলে কহিল, যজ্ঞ দাদা, বউকে কোথায় রেখে এলে? পিসির বাড়ি। সঙ্গে আনলে না কেন? থাক, কিছুদিন পরে আনলেই হবে। কথাটা সুরমার বুকে বিঁধিল। দুজনেই চুপ করিয়া রহিল। প্রিয়জনের সহিত তর্ক করিতে গিয়া হঠাৎ বচসা হইয়া গেলে যেমন দুজনে কিছুক্ষণ ক্ষুণ্ণ মনে চুপ করিয়া বসিয়া থাকে, এ দুজনও কিছুদিন তেমনি চুপচাপ দিন কাটাইতে লাগিল। সুরমা কহে, নে খেয়ে নাও, অনেক বেলা হলো। যজ্ঞদত্ত বলে, হ্যাঁ, এই চাই। এমনি করিয়াও কিছুদিন কাটিল। একসঙ্গে ঘর করিতে গিয়া চিরদিন এভাবে চলে না, তাই আবার মিল হইতে লাগিল। যজ্ঞদত্ত আবার আদর করিয়া ডাকিতে লাগিল, ও ছায়াদেবী। ছায়া কিন্তু আর আলোমশাই বলে না, যজ্ঞ দাদা বলে। কখনো বা শুধু দাদা বলিয়াই ডাকে। সুরমা একদিন কহিল, দাদা, প্রায় 3 মাস হতে চলল, এইবার বউকে আনো। যজ্ঞদত্ত কাটাইয়া দেয়, হ্যাঁ, তা হবে এখন। মনের ভাব বুঝিয়া সুরমা চুপ করিয়া থাকে। পিসির পত্র মাঝে মাঝে আসে। পিসি লেখেন, বউয়ের ম্যালেরিয়া জ্বর হইতেছে, চিকিৎসা হওয়া প্রয়োজন। মনের ভাব বুঝিয়া যজ্ঞদত্ত কতগুলো টাকা বেশি করিয়া পাঠাইয়া দেয়। আর মাসখানেক কোনো কথা ওঠে না। এমন সময় একদিন হঠাৎ চিঠি আসিল যে পিসি মরিয়া গিয়াছে। যজ্ঞদত্ত বর্ধমানে চলিয়া গেল। যাইবার সময় সুরমা মাথার দিব্যি দিয়া বলিয়া দিল, বউকে নিয়ে এসো। বর্ধমানে পিসির শ্রাদ্ধশান্তি হইয়া গেলে একদিন দুপুরবেলা যজ্ঞদত্ত বারান্দায় দাঁড়াইয়া বাড়ি যাইবার কথা ভাবিতেছিল। উঠানে একটা ধানের মড়াইয়ের পাশে নতুন বউ দাঁড়াইয়া চোখে পড়িল। চোখাচোখি হইবা মাত্র সে হাত দিয়া ইশারা করিয়া ডাকিল। যজ্ঞদত্ত স্ত্রীর নিকট পৌঁছিল। কি, আপনাকে কিছু বলবো? বেশ তো, বলো। নতুন বউ ঢোক গিলিয়া কহিল, একদিন আপনি বলেছিলেন যদি আমার কোনো দরকার হয়। যজ্ঞদত্ত কহিল, বেশ তো, কি দরকার বলো। বউ বলিল, বাড়িতে সবাই বলা বলি করছিলেন আমি বড় অলক্ষণা, তাই এখানে আর থাকতে ইচ্ছে করে না। যজ্ঞদত্ত জিজ্ঞাসা করিল, কোথায় থাকতে চাও? বউ বলিল, কলিকাতায় যদি কোনো ভদ্র পরিবারে স্থান পাই, আমি তো সব কাজ করতে পারি। যজ্ঞদত্ত কহিল, তোমার নিজের বাড়িতে যাবে? বউ বলিল, আমার নিজের বাড়ি? সে আবার কোথা? তারা কি আর থাকতে দেবেন? যজ্ঞদত্ত হাত দিয়া স্ত্রীর মুখ তুলিয়া ধরিয়া কহিল, আমার বাড়িতে যাবে? বউ বলিল, যাব। যজ্ঞদত্ত কহিল, সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়েছে। সুরমার কথায় তাহার মুখ প্রফুল্ল হইয়া উঠিল। ঠাকুরজি আমায় মনে করেন? যজ্ঞদত্ত বলিল, করেন বই কি। বউ বলিল, তবে নিয়ে চলুন। জগতের এক রকমের লোক আছে, তাহারা পরের সম্বন্ধে মতামত প্রকাশ করিবার বুদ্ধি কিছুতেই খুঁজিয়া পায় না, কিন্তু এমন একটা সহজ বুদ্ধি রাখে যে তাহার উপর নির্ভর করিয়া নিজের সম্বন্ধে অপরের পরামর্শ মোটেই প্রয়োজন বোধ করে না। নতুন বউটি এই শ্রেণীর। সে নিজের কথা নিজেই ভাবে, পরকে জিজ্ঞাসা করে না। ভাবিয়া কহিল, আপনাদের অকল্যাণ করবার বড় ভয় আমার, কিন্তু থাকিবা কোথায়? না হয় আমি নিচেই থাকব। সব কাজকর্ম করতে নিচে থাকাই সুবিধে। যজ্ঞ কহিল,
উপরে কি তোমার থাকবার ঘর নেই? বউ বলিল, আছে, কিন্তু নিচের ঘরেই বেশ থাকবো। যজ্ঞদত্ত আর কোনো কথা কহিল না। ভাবিতে লাগিল যে খুব বোকার মতো তো এ কথাগুলো নয়, এবং কয়েকবার মনে করিল বলিয়া ফেলে যে সে অলক্ষণা নহে, রাক্ষসগণ প্রভৃতি মিথ্যা কথা। কিন্তু মিথ্যা কথার কারণটি কি, তা কি করিয়া বলা যায়? বিশেষ বাড়ি গিয়া সে তাহার অতীত এবং ভবিষ্যৎ ব্যবহারে যে বেশ মিল করিয়া তুলিতে পারিবে, সে ভরসাও মনে করিতে পারিল না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।